আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি বিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সাগররুনি হত্যা মামলার অনেক নথি গায়েব, জানালো তদন্ত সংশ্লিষ্ট টাস্ক ফোর্স। প্রতিবেদন জমা দিতে 6 মাস সময় বাড়ালেন হাইকোর্ট। ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির তৃতীয় দফা বৈঠক, সংবিধান ও বিচার বিভাগ নিয়ে আলোচনা। দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ভাষণ, কাতারের আমিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা। এবং বৃষ্টিস্নাত সিলেট টেস্টের তৃতীয় দিনে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের লিড। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার অনেক নথিপত্র গায়েব হয়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট টাস্ক ফোর্স। তবে তদন্তে অগ্রগতি হয়েছে জানিয়ে প্রতিবেদন দিতে রাষ্ট্রপক্ষ সময় চাইলে আরও 6 মাস সময় দিয়েছেন হাইকোর্ট। পরাগাজিমের রিপোর্ট। গত বছরের 30 সেপ্টেম্বর সাগররুনি হত্যা মামলার তদন্তে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞতার সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তদন্ত শেষে 6 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। টাস্কফোর্স গঠন হওয়ার পর 6 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে না পারায় হাইকোর্টে রাষ্ট্রপক্ষ থেকে আরও 9 মাস সময় চাওয়া হয়। আদালত 6 মাস মঞ্জুর করে 22 অক্টোবর পরবর্তী দিন নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষ আদালতকে এটি আশ্বস্ত করেছেন যে তদন্ত চলছে, তদন্তের প্রগ্রেস আছে, বেশ কিছু কাজ করা হয়েছে। আমেরিকা সহ বিভিন্ন জায়গায় ডিএনএ টেস্টের জন্য রিকোয়েস্ট পাঠানো হয়েছে এবং এগুলো আসার জন্য আরও কিছু সময়ের প্রয়োজন। তদন্তকারী কর্মকর্তা যিনি ছিলেন তিনিও আদালতে উপস্থিত ছিলেন। আমরা আশা করব এই সময়ের মধ্যে কিংবা তার আগেই যদি তদন্ত কমপ্লিট হয়ে যায় তাহলে তদন্তকারী কর্মকর্তাগণ আদালতে তার তদন্ত রিপোর্ট দায়ের করবেন। তদন্তে কেন এত দেরি হচ্ছে তা টাস্কফোর্স ও রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান হাইকোর্ট। যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। 9 মাস যেহেতু তারা সময় চেয়েছেন, সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তো এগুলো সব আসলে যেহেতু তদন্ত চলমান কিছুটা সংবেদনশীলতা আছে, সব চাইলেও আমরা ডিসক্লোজ করতে পারিনি। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীতে ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। হত্যার 13 বছর পেরিয়ে গেলেও এখনও মামলার তদন্তই শেষ হয়নি। তবে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সামনে আর তদন্তের সময় বাড়ানো হবে না আশাবাদী পক্ষের। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে আছেন মিথিলা নাজরিন, আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করছি। মিথিলা, সংঘর্ষ কি এখনো চলছে? সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? এখনো চলছে এবং এখনকার পরিস্থিতি আগের চেয়ে আরো বেশি উত্তপ্ত। কিছুক্ষণ আগে 2টি ককটেল বিস্ফোরণ হয়েছে। তার আগে আমরা সকাল থেকে দেখছিলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের উপর আক্রমণ করে এবং তাদের অভিযোগ ছিল যে গতকাল ঢাকা কলেজের একজন শিক্ষার্থী অজ্ঞাতনামা কারো হাতে আহত হয় এই এলাকায়। তো তারা এটা ফেসবুক গ্রুপে করে জানান দেয় যে এটি সম্ভবত সিটি কলেজের শিক্ষার্থীরা এর সাথে জড়িত। এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে আজকের সংঘর্ষের সূত্রপাত এবং এটি সকাল 11টার পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আক্রমণ করে, তাদের সিটি কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যায়, শিক্ষার্থীদের মেরে আহত করে। এই অবস্থায় শিক্ষার্থীরা অনেকেই সিটি কলেজের ভিতরে সেই ভবনের ভিতরে অবরুদ্ধ
হয়ে পড়ে, অনেক বাইরে যারা থাকে তাদের অনেক আহত হয়। এই সময়ে ঢাকা কলেজের যারা শিক্ষকবৃন্দ ছিলেন তারা কিন্তু শিক্ষার্থীদের নানাভাবে এটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন, শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সব মিলিয়ে কিছুক্ষণ পরেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে সিটি কলেজের শিক্ষার্থীরা আবার তারা দলবদ্ধ হয়ে তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে আবার পাল্টা চড়াও হওয়া শুরু করে। তখন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সিটি কলেজের শিক্ষার্থীদের অনেকটা ধাওয়া দিয়ে তারা কলেজ প্রাঙ্গণে নিয়ে যায় যাতে পরিস্থিতিটা স্বাভাবিক থাকে। এরকম ভাবে কিছুক্ষণ স্বাভাবিক থাকার পর দফায় দফায় কিন্তু আসলে এই সংঘর্ষটা চলছে। এই আধা ঘন্টা আগেও কিন্তু এই মিথিলা, ধন্যবাদ আপনাকে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপি তৃতীয় দফার বৈঠক চলছে। জাতীয় সংসদ ভবনে এলডি হলে বৈঠকে অংশ নিচ্ছে বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল। দুপুরে বিরতির পর আবারও বৈঠক শুরু হয়। এ নিয়ে জানতে লায়লা নওশিনের সাথে যোগাযোগ করছি। নওশিন, আপনি তো জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান করছেন, তো ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠকে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিতভাবে জানাবেন। সকাল 11টায় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির প্রতিনিধিদের বৈঠক শুরু হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল ঐক্যমত্য যে কমিশন, সেই কমিশনের 6 সদস্যের সঙ্গে কিন্তু তারা বৈঠকে বসেছে এবং 11টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত তাদের বৈঠকের যে প্রথম ধাপের বৈঠকটি সম্পন্ন করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ গণমাধ্যম কর্মীদের ব্রিফিং করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে এই প্রথম ধাপে তারা আসলে আজকে বিচার বিভাগ এবং সংবিধান নিয়ে আলোচনা করেছে এবং এই আলোচনায় তারা বলেছেন যে সংবিধান সংস্কারের ক্ষেত্রে সংস্কার কমিশনের বেশিরভাগ সিদ্ধান্তেই আসলে বিএনপি একমত জানিয়েছে। তবে তারা কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেছে, সেগুলো এখনো আলোচনা চলছে। এসব আর একমত অনেক ক্ষেত্রেই তারা একমত। তারা বলেছেন যে ধর্ম নিরপেক্ষতা বিলুপ্ত করার পক্ষে বিএনপি একমত, তবে তারা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার আনার ক্ষেত্রে তারা মত দিয়েছেন। তারপর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ব্যালেন্স রাখার কথা বিএনপি বলেছেন। তারা আজকেও বলেছেন যে একই ব্যক্তি, সংস্কার কমিশন যে সিদ্ধান্ত দিয়েছিল যে একই ব্যক্তি পরপর 2বার প্রধানমন্ত্রী হতে পারবে না, এমন যে সিদ্ধান্ত দিয়েছিল এই প্রস্তাবের বিপক্ষে বিএনপি অবস্থান আগেও জানিয়েছিল, আজকেও জানিয়েছে। তারা বলেছে পরপর 2বার প্রধানমন্ত্রী হতে পারবে একই ব্যক্তি, মাঝখানে বিরতি দিয়ে আবার তারা প্রধানমন্ত্রী হতে পারবে। তারা বলেছেন যে বিএনপি বলেছে যে একটি দলের কে প্রধানমন্ত্রী হবে জনগণ যাকে ক্ষমতার কেন্দ্রে দেখতে চায় তাদেরকে সেই সিদ্ধান্তটা দলের উপর ছেড়ে দেওয়ার কথা বলেছে বিএনপি। এবং একই সাথে তারা বলেছেন যে রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়ার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে 2/3 ভোট তারা রাখার কথা বলেছে এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তারা বলেছেন আপিল বিভাগের মোস্ট সিনিয়র 3 জন বিচারপতিকে অপশনে রাখার কথা বলেছে এবং এই বিতর্কগুলো কিন্তু এখনো চলছে। এবং বিএনপি যে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে বিএনপি যে সিদ্ধান্ত দিয়েছিল তার বিপরীতে কিন্তু সংস্কার কমিশন যে তাদেরকে একটা বিকল্প তাদেরকে একটা প্রস্তাব দেওয়ার কথা রয়েছে। বিএনপি নেতা বলেছেন যে এখনো অফিসিয়ালি সংস্কার কমিশন থেকে সেই বিকল্প প্রস্তাব তাদেরকে দেওয়া হয়নি, সেজন্য বিএনপি এখনো সেই বিষয়ে জানাতে পারছে না। বৈঠক চলছে, বৈঠক দুপুরে বিরতির পর আবারও বৈঠক শুরু হয়েছে এবং এই আজকে বিচার বিভাগ, সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন এই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা হচ্ছে। একই সাথে দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন সংস্কার কমিশন নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ আপনাকে। তৃতীয় দফায় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকের প্রথম পর্বে সংবিধান ও বিচার বিভাগ সংস্কার নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার ব্যাপারে একমত তারা। ধর্মনিরপেক্ষতা বিলুপ্ত করার পক্ষে বিএনপি, তবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে একমত তারা। বিএনপির সাথে তৃতীয় দিনের বৈঠকে আলোচনার সমাপ্তি হবে বলে আশা করেছেন আলী রিয়াজ। মে মাসের মাঝামাঝি সময় দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু হবে। বিএনপির সাথে ঐক্যমত্য কমিশনে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার। সংবিধান বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে,
পাশাপাশি নির্বাচন ব্যবস্থা নিয়েও কিছু সংস্কার নিয়ে কিছুটা কথা হয়েছে। আজকে আমরা জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগ সংক্রান্ত বিষয়গুলোতে আলোচনা করে এক জায়গায় আসতে পারবো বলে মনে করছি। আবারও বলি, প্রাথমিক পর্যায়ের আলোচনা এখন অব্যাহত আছে। এগুলোর ভিত্তিতে আমরা আশা করছি দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনায় মে মাসের মাঝামাঝি সময় থেকে অগ্রসর হতে পারবো। আপনারা যদি জিজ্ঞেস করতেন যে কি কি বিষয়ে দ্বিমত হয়েছেন সেটা সুবিধা হতো, কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছি। এখন কিছু কিছু বিষয় আছে যে আরও বিচার বিশ্লেষণ করতে হবে। প্রিয়াম্বলের ক্ষেত্রে আমরা বলেছি পঞ্চম সংশোধনীতে যা গৃহীত হয়েছে তা, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্বে। তো ওনারা এখনও আমাদেরকে সেটা ফিডব্যাক দেননি। এবং এখানে ওনারা যে বলেছেন যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ইনক্লুড করা যায় কিনা, বলছি খুবই যায়, এটা আমরা নেব এখানে। আর প্রজাতন্ত্রের ভাগে রাষ্ট্রের নাম পরিবর্তনের ক্ষেত্রে নাগরিকতন্ত্র, জনগণতন্ত্রী বাংলাদেশ, সেটা ওনারা বলছেন যে এটা আমাদের কোনো স্ট্রং পজিশন না, সেটা আমরাও মনে করি। কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে বক্তৃতা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এছাড়াও কাতারে একাধিক শীর্ষ নেতাদের সঙ্গেও তার বৈঠক হয়েছে। এর আগে সোমবার কাতারের স্থানীয় সময় রাত 9:40 প্রধান উপদেষ্টাকে বহনকারী উড়োজাহাজ দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। দোহায় 22 ও 23 এপ্রিল অনুষ্ঠিত এবারে আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য আমাদের উত্তরাধিকার গড়ে তোলা, স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান। 4 দিনে এ সফরে প্রধান উপদেষ্টা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। রাজধানী বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজের ভালুকার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামের বাড়িতে চলছে শোক। ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা, বাবা এবং একমাত্র বোন। তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে এমন নির্মম হত্যাকাণ্ডে হতবাক সবাই। আসামিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসী। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। সন্তান হারানোর শোকে কাঁদছেন মা পারভিন আক্তার, বাবা জসিমউদ্দিন শোকে পাথর। এলাকার প্রিয় মুখ পারভেজের এমন মৃত্যুতে কাঁদছে গ্রামের মানুষ। মৃত্যুর আগের দিন রাতেও মায়ের সাথে শেষবারের মতো ভিডিও কলে কথা বলেন ছেলে। ছেলের মৃত্যুর খবর পেয়ে কুয়েত প্রবাসী বাবা জসিমউদ্দিন বাড়ি ফিরেছেন রোববার ভোরে। একমাত্র ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। আমার কোনোদিনও আমার ছেলে ও বাপকে জিনিস আমি বুঝতে দেই নাই। তখন সাকিবের ছবিটা আমার চোখের সামনে পাইছে, সাকিবের বউয়ের মাইতে চুরির রক্ত। পারভেজের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কাইচান গ্রামের মানুষ। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা। যে জানোয়াররা এটা করছে এই জানোয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হয়। তার মার বুকটা যেরকম খালি হয়েছে আমার আমনের কারো জন্য এরকম খালি আর নাও। যে বা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের 6ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় 8 জনের নামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বনানী থানায় মামলা করেছেন নিহতর মামাতো ভাই হুমায়ুন। রোববার রাত 9টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় পারভেজের মরদেহ। রাজীব আহমেদ, চ্যানেল আই। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আরমান নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি ই-কমার্স কোম্পানিতে ডেলিভারি ম্যানের কাজ করতেন। সোমবার সন্ধ্যার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে পোস্ট অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় একজন নারী ও পুরুষ একদল ছিনতাইকারী কবলে পড়েন। এ সময় আরমান এক ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন। সেই ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে আরমানকে আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় আরমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবার আমন্ত্রণ। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আপিল শুনানির জন্য 6 মে দিন ঠিক করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন। আদালতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ কয়েকজন জামায়াত নেতা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তীতে আপিল বিভাগ ওই রায় বহাল রাখলে তার রিভিউ চেয়ে 2020 সালে আবেদন করেন এটিএম আজহার।
এই মামলার নিষ্পত্তি নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের কোনো প্রশ্ন যেন উত্থাপন করা না হয় এবং সঠিকভাবে আইনি ব্যাখ্যা বিশ্লেষণ করে যেন এই মামলাটি নিষ্পত্তি করা যায়, এই জন্যই পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী 6 তারিখে গুরুত্বের বিবেচনায় কজ লিস্টে প্রথম হিসেবে রেখে এই মামলার শুনানি করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘের সভাপতি ডক্টর এস.এম. সাইফুল্লাহ অভিযোগ করেছেন, উপযোগিতা যাচাই না করে আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য পরমাণু শক্তি কমিশনের উপর আইবাস সিস্টেম চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। আগারগাঁওয়ে কমিশন ভবনে সংবাদ সম্মেলনে স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা ও মন্ত্রণালয়ের হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা। কমিশনের অনুকূলে অর্থ ছাড় না হওয়ায় কর্মরত প্রায় 600 বিজ্ঞানী সহ প্রায় 2500 কর্মকর্তা কর্মচারী 2 মাস বেতন তুলতে না পেরে মানবতর জীবনযাপন করছেন বলেও উল্লেখ করেন বক্তারা। তারা বলেন, কমিশন ধর্মী অন্য প্রতিষ্ঠানগুলো এই আইবাস সিস্টেমের অন্তর্ভুক্ত না হলেও পরমাণু শক্তি কমিশনের উপর এটি চাপিয়ে দেওয়ার চেষ্টা অনভিপ্রেত। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতির দাবি জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্র রাজনীতির কারণে বড় বড় আন্দোলন সংগঠিত হয়ে দেশে পরিবর্তন এসেছে। বিগত দিনে ছাত্র রাজনীতির নামে যে ভীতি তৈরি হয়েছিল তা কাটাতে শিক্ষার্থীদের মনস্তান্ত্রিক অবস্থা ও সময় বিবেচনা করে কর্মসূচি বাস্তবায়ন করছে ছাত্র শিবির। রংপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, একদল ক্ষমতায় না গিয়ে শিক্ষার্থীদের পেছন থেকে টেনে ধরা সহ বিভিন্ন ধরনের ট্যাগিং করছে। ছাত্র শিবির এসব বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান তিনি। মতবিনিময় ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ছিলেন। থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে পিছন থেকে টেনে ধরার একটা মানসিকতা, আবার আগের মতো ট্যাগিং এর একটা মানসিকতা, অথবা হচ্ছে আধিপত্য বিরাজ করছি যে আমি মনে হচ্ছে এখন ক্ষমতায় আসি না, কিন্তু আমি ক্ষমতার চেয়ারে বসে যেমন আচরণ করি, কথা বলি, ঠিক একই ভাষায় আমাদের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে, শিক্ষার্থীদের সাথে আচরণ করা হচ্ছে। কুয়েটের ঘটনাগুলো আপনারা দেখেছেন, এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ঘটনাগুলো দেখছেন। এটা বন্ধ করতে হবে, এটার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। 4 দিনের ভারত সফরে তৃতীয় দিনের রাজস্থানে জয়পুরে গেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। ঐতিহ্যবাহী রীতিতে তাকে বরণ করে নেওয়া হয়। ঐতিহাসিক আম্বার ফোর্ট পরিদর্শন করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এর আগে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বাসভবন লোক কল্যাণ মার্গে বৈঠক করেন জেডি ভ্যান্স। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তি নিয়ে যে অগ্রগতি হয়েছে তাকে স্বাগত জানিয়েছেন দুই নেতা। জ্বালানি, প্রতিরক্ষা ও কৌশলগত প্রযুক্তি সহ নানান খাতে সহযোগিতার সম্পর্ক জোরদারে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেছেন মোদী ও ভ্যান্স। একই সঙ্গে তারা আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। সংলাপ ও কূটনীতির মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। নিটল ডাটা, কৃষি সংবাদ। সিরাজগঞ্জের যমুনা চরে এখন ফসলের সমারোহ। নদী ভাঙন কবলিত কৃষকদের স্বস্তির পরশ দিচ্ছে এসব ফসল। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ফসলের কাঙ্ক্ষিত মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে কৃষি বিভাগ। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে জাকিয়া আক্তার রিপোর্ট। সবুজের চাদরে ঢাকা বিস্তীর্ণ জনপদ সিরাজগঞ্জের যমুনা চর। আগে এসব চরে ছিল কেবল ধুধু বালু। সম্প্রতি যমুনা নদীর উজানে কাজীপুর থেকে ভাটির চৌহালি পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ধান, পাট, গম, ভুট্টা, কালাই, বাদাম, সরিষা, পেঁয়াজ, রসুন ও সবজি সহ বিভিন্ন ধরনের ফসল চাষ হয়েছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। বেগুন আর ওই শাকসবজি আমরা ওইগুলো জমিতে একসাথে আবাদ করছিলাম, কিন্তু আপনার ওই শাকসবজি তো সিজনে শেষ হয়ে গেছে, কিন্তু ওই জমিগুলোতে আমাদের এখনো বেগুন গাছ লাগানো আছে আর কি। কালাই ডাল্লা কম হয়েছে আর কি, বৃষ্টি নাই, বাদল নাই, এই জন্য কালাই ডাল্লা কম হয়েছে। বিভিন্ন ফসল আমরা আবাদ করি, কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো কি যে প্রত্যন্ত এলাকা, এখান থেকে আমরা যোগাযোগ ব্যবস্থায় জন্য আমরা বাজারজাত করতে পারি না। উৎপাদন বাড়াতে ও ফসলের ন্যায্য মূল্য সহ বাজার ব্যবস্থা নিশ্চিত করতে কাজ চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। চেষ্টা করছি কৃষি বিভাগ থেকে আমাদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে আমাদের কৃষক ভাইদের সম্যক ধারণা দেওয়ার জন্য। এর বাইরেও কৃষি পুনরুদ্ধার আমাদের সারা বছর বিভিন্ন ধরনের বিভিন্ন ফসল আমরা পুনরুদ্ধার দিয়ে থাকি। চরের কৃষকদেরকে সমিতির মাধ্যমে একটা নির্দিষ্ট পয়েন্টে তাদের পণ্যগুলোকে জমায়েত করে সেখান থেকে তারা যেন কোনো আড়তে দিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। চরের চাষিদের জন্য ঋণ সুবিধার পাশাপাশি বাজার ব্যবস্থা নিশ্চিত করতে সরকারি বেসরকারিভাবে সবাই এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা যমুনা চরের কৃষকদের। জাকিয়া আক্তার, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ।
চট্টগ্রামের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী। সবার সহযোগিতায় বাকুলিয়ার বিরজা খাল ফিরে পাবে প্রাণ স্লোগানে কর্মসূচি শুরু করেছে দলটি। খালটি যথাযথভাবে খনন করা হলে জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি পাবে লাখো মানুষ, প্রত্যাশা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। বর্ষা মৌসুমে মহানগর ও আশেপাশের নির্মাঞ্চলের পানি অপসারণ হতো দক্ষিণ বাকলিয়ার বিরজা খাল দিয়ে। তবে খালটি ভরাট হয়ে যাওয়ায় একটু বৃষ্টিতেই পানিবন্দী হয়ে পড়েন এ এলাকার লাখো মানুষ। সেই সাথে খালের ময়লা আবর্জনায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। এমন পরিস্থিতিতে খালে পানি প্রবাহ ফেরানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। খালটা জনগণের সম্পদ, বাকলির সম্পদ, সুতরাং এটা সেভ করার জন্য, এটা রক্ষার্থে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা এবং আইনি প্রক্রিয়া আমরা চালিয়ে যাব। অন্যান্য রাজনৈতিক দলও এই ব্যাপারে সামাজিক উন্নয়নের ব্যাপারে অগ্রসর হবে। 30 তারিখ পর্যন্ত এই শর্টগুলো আমরা রিমুভ করব। এর পরবর্তীতে আমরা মুখ থেকে মাটিগুলি কেটে 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 আসবো। খননের পাশাপাশি খাল রক্ষায় জনসচেতনতার উপর জোর দেন সংশ্লিষ্টরা। আমরা সকলেই কেউ যেন ড্রেনের উপর বাড়িঘর বা দোকানপাটে আমরা যেন তৈরি না করি, পানির প্রবাহকে যেন বন্ধ না করি। এলাকাবাসী এটা খেয়াল রাখবেন। এরকম বড় ড্রেনের 15 ফিটের মধ্যে কিন্তু কোনো বাড়িঘর দোকানপাট আপনি করতে পারবেন না, এবং পানি সরবরাহকে কোনোভাবে বর্জ্য ফেলে আপনারা এটা বন্ধ করবেন না। চকবাজারটাকে আমরা মডার্ন একটা বাজার হিসেবে, কাঁচা বাজার, মাছের বাজার, তারপরে গ্রোসারি বাজার, এরপরে ফুটপাতের বাজার আমরা করব। এই যে আপনার প্লাস্টিক, পলিথিন, ককশিট বলেন, যেগুলো পচনশীল নয়, সেগুলির কারণেই কিন্তু জলাবদ্ধতা হচ্ছে। সেই কারণে গিয়ে আজকে আমাদেরকে একটু কঠোর হতে হচ্ছে, যেহেতু বলার পরও এগুলো এক্সিকিউট হচ্ছে না, সো দ্যাট ম্যাজিস্ট্রেটরা সেখানে দেখবে যেখানে জারাঙ্গিনাতে ময়লা পায়। আগামী 20 দিনের মধ্যে বিরজাখাল খননে কাজ করবে দলটির স্বেচ্ছাসেবীরা। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাগররুনি হত্যা মামলার অনেক নথি গায়েব, জানালো তদন্ত সংশ্লিষ্ট টাস্ক ফোর্স। প্রতিবেদন জমা দিতে 6 মাস সময় বাড়ালেন হাইকোর্ট। ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির 3য় দফা বৈঠক, সংবিধান ও বিচার বিভাগ নিয়ে আলোচনা। দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ভাষণ, কাতারের আমিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা। এবং বৃষ্টিস্নাত সিলেট টেস্টের 3য় দিনে জিম্বাবুয়ের বিপক্ষে 2য় ইনিংসে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের লিড। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।